আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের রাউন্ড অফ 32 এর প্রতিপক্ষ পেয়ে গেছি। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ 32 তে খেলবে জাপানের এগেইনস্টে, যারা কিনা গ্রুপ এফ থেকে গ্রুপ রানার আপ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব জাপান কেমন প্রতিপক্ষ, ব্রাজিলের এগেইনস্টে তাদের রিসেন্টলি সাফল্য কী এবং ব্রাজিল জাপানকে অনায়াসে হারাইতে পারবে কিনা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা ব্রাজিলের রাউন্ড অফ 32 এর ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব। তো আমরা কিন্তু এর আগেই দেখে ফেলেছি যে ব্রাজিল রাউন্ড অফ 32-তে পৌঁছে গেছে, যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ সি থেকে তারা রাউন্ড অফ 32-তে গেছে। তো ব্রাজিল যেহেতু রাউন্ড অফ 32-তে গেছে, এখন আমাদের অপেক্ষা ছিল যে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে সেটার দিকে ফোকাস রাখা। তো এন্ড অফ দ্য ডেতে আমরা দেখতে পাইছি গ্রুপ এফ এর যেই রানার আপ, সেই রানার আপ টিমের সঙ্গে ব্রাজিল খেলতে চলেছে। গ্রুপ এফ এর রানার আপ হয়েছে জাপান, যারা কিনা এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের মতো টিমকে আটকে দিয়ে তারা গ্রুপ রানার আপ হয়েছে। তো এবার আমরা আসি ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী ২৯ তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী রাত ১১টায়, অর্থাৎ আগামী সোমবার বাংলাদেশ টাইম অনুযায়ী রাত ১১টায় আপনারা এই ম্যাচটা দেখতে পারবেন। এবার আমরা আসি ব্রাজিল জাপানকে হারাইতে পারবে কিনা। দেখুন, আমরা কিন্তু এইখান থেকে বেশ কিছুদিন আগেই কিন্তু শুনতে পেয়েছিলাম যে জার্মানির একজন গণিতবিদ মাল কি ক্ল্যামট জানি, উনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছে ব্রাজিল নাকি জাপানের এগেনস্টে রাউন্ড অফ 32-তে হেরে বিদায় নেবে। তো ওনার ওই বিষয়টা এখন সবার সামনেই কিন্তু আরও একবার আসবে, কারণ ব্রাজিল কিন্তু অলরেডি জাপানের এগেনস্টে মুখোমুখি হতে চলেছে। সো এখন তার ওই প্রেডিকশনটা কিন্তু এখন সবার সামনে নিয়ে আসবে। বিশেষ করে যারা আপনারা রাইভাল আছে তারা বলবে যে ব্রাজিল জাপানের এগেনস্টে হারতে চলেছে, জাপানের এগেনস্টে ব্রাজিল হেরে বিদায় নেবে, এমন ধরনের কথাবার্তা বলবে। বাট আপনাদেরকে বলতে চাই ভাই, ব্রাজিলের রিসেন্টলি যে পারফরমেন্স, বিশেষ করে তারা যে উন্নতি করেছে, সেই উন্নতির জায়গাগুলো কি আপনারা দেখতে পারতেছেন না? হ্যাঁ, ওই জার্মান যে গণিতবিদ ছিল ক্ল্যামার্ট, তিনি ওই সময়ে যে প্রেডিকশনটা দিয়েছেন সেটা কিন্তু ব্রাজিলের ওই সময়ের পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু দিয়েছিলেন। কিন্তু এখন ব্রাজিলের পারফরমেন্স এবং জাপানের পারফরমেন্স যদি বিবেচনা করে, তিনিও যদি বিবেচনা করে, তাহলে অবশ্যই তিনিও ব্রাজিলকে এগিয়ে রাখবে। দেখুন, ওই সময় অনেকে অনেক ধরনের প্রেডিকশন দিয়েছে, এখন কিন্তু ম্যাচ গনিয়ে এসেছে। বিশ্বকাপে অলরেডি সবাই কিন্তু আপনার গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ করেছে। গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ করার ফলে এখন কিন্তু মোটামুটি সবাই কিন্তু এখন নকআউট স্টেজে কিন্তু চলে এসেছে। এখন নকআউট স্টেজে তো আর কেউ কাউরে ছাইরা দিবে না রে ভাই, কেউ কাউরে ছাইরা দিবে না। এখন আপনারা বলতে পারেন তাহলে জাপানের এগেনস্টে তাহলে সর্বশেষ ম্যাচটা কেন তারা হেরেছিল, যেখানে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল ৩-২ গোলে হেরেছিল। এটার হারার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল আমি যদি একাদশের কথা বলি, কিংবা যদি আপনি যদি স্কোয়াডের কথা বলি, তাহলে দেখতে পারবেন যে ওই স্কোয়াড এবং এখনকার স্কোয়াড কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি ওই মোমেন্টে ম্যাচটা দেখেন, যে ম্যাচটাতে ব্রাজিল জাপানের এগেনস্টে ২-৩ গোলে হেরেছিল, ওইখানে আপনি দেখতে পারবেন যে ডিফেন্স লাইন এবং গোলকিপার যারা ছিল, তারা এখন ব্রাজিলের জাতীয় টিমের স্কোয়াডে নেই। আমি যদি নাম ধরে ধরে বলি, তাহলে গোলকিপার হিসেবে হোগো সুজা ওই ম্যাচটা স্টার্ট করেছিল। রাইট ব্যাক হিসেবে আপনার পাওলো হেনরিক, দুই সেন্টার ব্যাকে খেলেছিল ফাব্রিজো বুনো, এবং লুকাস বেরাল্ডো লেফট ব্যাকে খেলেছিল কার্লোস অগাস্তো। এরা কি স্টার্টিং 11-এর ফুটবলারের কথা বলতেছি, এরা কি এবারের বিশ্বকাপে আছে? এরা কেন নেই? এরা ভালো পারফরমেন্স করতে পারে নাই, দ্যাট মিন তারা বিশ্বকাপে নেই। সো এখন ব্রাজিল যে টিমটা নিয়ে এসেছে এবং স্টার্টিং 11-এর ফুটবলারগুলোর দিকে যদি তাকান, তাহলে দেখতে পারবেন যে পুরাই আগুন। গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার, রাইট ব্যাক হিসেবে দানিলো ফর্মিয়াস, দুই সেন্টার ব্যাকে গাব্রিয়েল ম্যাগালেস এবং মার্কিনুস রয়েছে। তারা ওই ওই সময় কিন্তু ম্যাচটা খেলতে পারে নাই। সো তারা যেহেতু ওই সময় ম্যাচটা খেলতে পারে নাই, ব্রাজিল ডিফেন্সিভলি উইক ছিল। এখন তো ব্রাজিল স্ট্রং হয়েছে। লেফট ব্যাকে আপনি ডগলাস সান্তোসকে দেখেন, দারুণ ছন্দে আছে। কার্লোস আগস্টোকে দিয়ে যে শুরু করেছিল, তিনিও কিন্তু ভালো করতে পারে নাই। এরপরে আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি, বিনিসিয়াস জুনিয়র ওই ম্যাচটা খেললেও পিক ফর্মে ছিলেন না। এখন বিনি যে ফর্মে আছে, ওরে আটকাইতে পারবে? বলেন, ওরে আটকাইতে পারবে? আমার তো মনে হয় না যে ও যে ফর্মে আছে এটা যদি কনসিস্টেন্টলি ধরে রাখতে পারে, জাপানের ডিফেন্স লাইন একেবারে শেষ করে দিবে। ও একাই শেষ করার ক্যাপাবিলিটি রাখে, কারণ আমরা লাস্ট 3টা ম্যাচে দেখছি। এরপরে আমরা যদি সেন্টার ফরওয়ার্ডের কথা বলি, ওই মোমেন্টে কে শুরু করেছিল সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমরা মার্টিনেলিকে দেখতে পেয়েছি। মার্টিনেলি যিনি কিনা স্টার্টার না, এই জায়গাটাতে এখন খেলে মাতিয়াস কুনা, যিনি কিনা লাস্ট 2টা ম্যাচে 3টা গোল করে ফেলছে। রাইট উইঙ্গার হিসেবে লুইস হেনরিক খেলেছিল, বাট সেও কিন্তু স্টার্টার না। এখন এই জায়গাটাতে রায়ান ভালো সার্ভিস দিতেছে। সো যেই টিমটা এখন ভালো একটা শেপে আছে, বিশ্বকাপে আপনি ধরেন যে ব্রাজিল টিমটাকে কমপ্লিট প্যাকেজ হিসাবে এখন সবার সামনে নিয়ে আসতে চলেছে। এই টিমটাকে আপনি মনে করেন যে জাপানের এগেনস্টে হেরে যাবে? হ্যাঁ, মানি আমি, জাপান ভালো টিম, এশিয়ার ভালো একটা টিম জাপান। বাট
এই জাপান আমার কাছে মনে হয় না যে ব্রাজিলকে হারাইতে পারবে, মনে হয় না। আমি আমার প্রেডিকশন মনে কইতেছে যে ব্রাজিল 2-1 গোলে জিততে চলেছে। আমার কাছে মনে হয় যে ব্রাজিল 2-1 গোলে জিততে চলেছে। তো যারা ভাবতেছেন যে জাপানের এগেনস্টে ব্রাজিল হেরে বিদায় নিব, আপনারা এখন থেকে স্বপ্ন দেখতে থাকেন। কারণ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার যেই স্টার্টিং এলিভেনটা এবং তার যে টেকনিকটা ধীরে ধীরে উন্নতি করতেছে, উন্নতি। দেখেন, ফার্স্ট ম্যাচটাতে গোল কনসিড করার পরে লাস্ট 2টা ম্যাচে গোল কনসিড করতে দেখছেন? দেখেন নাই। তবে লাস্ট 2টা ম্যাচে তারা কিন্তু 6-6টা গোল দিয়ে দিছে। অর্থাৎ তারা আপনার অ্যাটাকিংয়ে যেমনটা উন্নতি করেছে, সেই সাথে ডিফেন্সেও কিন্তু উন্নতি করেছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে জাপানের এগেনস্টে ব্রাজিল ভালো একটা জয় তুলে নিতে চলেছে এবং তাদেরকে হারিয়ে ব্রাজিল রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ চলে যাবে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।